নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, তোমাদের অনুরোধেরই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই কয়েকদিন যাবৎ আমার কমেন্ট সেকশানে তোমরা অনেকেই অনুরোধ করেছো নানা রকম ভিডিওর জন্যে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে সেগুলো আর করে ওঠা সম্ভব হয়নি। তো আজ তোমাদেরই অনুরোধের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সিএমসিতে অপারেশন করার আমার অভিজ্ঞতা কেমন ছিল, বা সিএমসিতে অপারেশনের কস্ট মানে অপারেশনের টোটাল খরচ কত। অনেকে আবার জানতে চেয়েছো কলকাতায় যে ভুল ট্রিটমেন্ট হয়েছে, ভুল আমার অপারেশনটা হয়েছে, সেটা নিয়ে যেন একটা ভিডিও করি। আবার অনেকেই বলেছো যে সিএমসি আর কলকাতার ট্রিটমেন্ট নিয়ে কম্পেয়ার করে একটা ভিডিও। তো এই মুহূর্তে এত রকমের ভিডিও করে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার 1.5 মাস হয়েছে সবে আমার একটা ওপেন সার্জারি হয়েছে। এইভাবে বসে ভিডিও করতে আমার সত্যিই খুব কষ্ট হয়। আমার অনেক রকম কমপ্লিকেশানস আছে অপারেশনের পর, এখনও সেভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি। হাঁটা চলায় অনেক রকম প্রবলেম রয়েছে। তো সুতরাং আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদের অনুরোধের ভিডিও করব, কিন্তু একটু আমাকে সময় দিতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সিএমসিতে রিসেন্ট যে আমার সার্জারিটা হয়েছে, সেই সার্জারির কিছু অভিজ্ঞতা আর অপারেশন সংক্রান্ত কিছু তথ্য। তো যারা আমাকে এতদিন ধরে দেখে এসেছো তারা তো জানো আমি যেহেতু ডেলি ব্লগ করি, ডেলি ব্লগের মাধ্যমে সিএমসি হসপিটাল সংক্রান্ত নানা রকম তথ্য এবং আমার কি প্রবলেম হয়েছে, কি কারণে আমি সিএমসিতে যাচ্ছি, কেন অপারেশনটা হয়েছে, সবটাই শেয়ার করেছি। কিন্তু যারা আজকে প্রথম দেখছো তাদেরকে একটু জানিয়ে রাখি, 2023 থেকে আমার এই সিএমসি হসপিটালের যে ট্রিটমেন্টের যাত্রাটা শুরু হয়েছে। আমি গেছিলাম একটা গাইনি সমস্যা নিয়ে, আমার এন্ডোমেট্রোসিস ধরা পড়েছিল, তার জন্যই গেছিলাম। তো সিএমসিতে আমাকে একটা মিডিনা ইনসেশন করা হয়েছিল 2023-এ। একটা ছোট্ট ওটি প্রসিডিওর করে আমার ইউট্রাসে একটা মেশিন বসিয়ে দেওয়া হয়েছিল, যাতে এন্ডোমেট্রোসিসটা আর না বাড়ে, একটা জায়গায় সীমিত থাকে। তো আমার কোনো ওরাল মেডিসিন খেতে হতো না তারপর থেকে। যখন আমি অপারেশনের চেক আপের জন্য 1 বছর পর যাই, তখন আমার 2024-এ আমার হার্নিয়া ধরা পড়ে। আমার পেটের নাভিতে একটা হার্নিয়া ধরা পড়ে, যেটাকে বলে আম্বালিকা হার্নিয়া। তো হার্নিয়া মানে সার্জারি করতে হবে। যখন সার্জারির প্রসিডিওর শুরু হয়, আমার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে আমার মাল্টি অর্গানে নানা রকম প্রবলেম ধরা পড়ে। আমার লিভার, আমার কিডনি, ওভারি এবং আমার হচ্ছে স্প্লিনে সমস্যা ধরা পড়ে। তো লিভার কিডনিটা যাই হোক ট্রিটমেন্টের দ্বারা আমি রিকভার হয়ে যাই, কিন্তু আমার স্প্লিনের যে একটা বড় সমস্যা ধরা পড়ে, আমার স্প্লিনে মাল্টিপল স্পটেড দেখা দিয়েছে, যার ট্রিটমেন্ট সিএমসি হসপিটাল এখনও অবধি স্টার্ট করতে পারেনি। রোগটা কি সেটাও এখনও ধরা সম্ভব হয়ে ওঠেনি। এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর আমার ওভারিতে একটা ডায়ামটিক টিউমার ধরা পড়ে। তো আপাতত এই অবস্থায় আমার হার্নিয়া অপারেশনটা করা তখন সম্ভব হয়নি। তার ফলে দীর্ঘদিন একটা টানাপোড়েন চলতে থাকে। দীর্ঘ 6-7 মাস পর ডাক্তার ডিসিশন নেয়, যেহেতু হার্নিয়ার পজিশনটা বেড়ে উঠেছিল, যে হার্নিয়াটা সার্জারি করা হবে। কিন্তু সেই মুহূর্তে আবার একটা নতুন সমস্যা দেখা যায়। আমার হার্নিয়া অপারেশনের ডেটও পেয়ে যায়, অ্যানেস্থেশিয়াও কমপ্লিট হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে আমার অপারেশনের আগের দিন আমরা জানতে পারি যে আমার ওই টিউমারটা 6 মাস আগে যখন ধরা পড়েছিল, তখন ওর সাইজটা কম ছিল, ওটির প্রয়োজন হবে না বলেছিল। কিন্তু দীর্ঘদিন 6 মাসে যে টানাপোড়েন চলে, আমার টিউমারের সাইজটা অনেকটা ইনক্রিজ হয়ে যায়। তো হার্নিয়া অপারেশনের আগের দিন আমরা জানতে পারি টিউমারটার সাইজ প্রায় 4.32 সেন্টিমিটার হয়ে যায়। অপারেশনটা আটকে যায় এবং ডাক্তাররা ডিসিশন নেয় যে আগে গাইনো ডিপার্টমেন্ট থেকে আমাকে টিউমারের অপারেশনটা করতে হবে, টিউমারটা রিমুভ করতে হবে, তারপরে হার্নিয়ার সার্জারিটা হবে। তো রিসেন্ট আমার যে সার্জারিটা হয়েছে, সেই সার্জারিটা হচ্ছে আমার ওই ডায়ামটিক টিউমারটাকে রিমুভ করা হয়েছে, তার সাথে দুটো ওভারি রিমুভ করা হয়েছে, আর ওই যে ওভারির সাথে যে পাইপটা থাকে ইউট্রাস অবধি, ফিলিপিন পাইপটা, সেটাও রিমুভ করে দেওয়া হয়েছে। আর সবটাই ডাক্তার আমাদের পারমিশন নিয়েই করেছে, কারণ একটা এজ থাকে, এজের পরই কিন্তু এই ইউট্রাস বলো তারপর ওভারি বলো বাদ দিতে হয়, তার আগে কিন্তু বাদ দেওয়া যায় না। কিন্তু আমার এজের আগেই সেই ডিসিশানটা নিতে হয়েছে, কারণ টিউমারগুলো এমন একটা জিনিস, যতবারই অপারেশন করা হয় এগুলো কিন্তু ব্যাক করে। তার ফলে বাধ্য হয়ে আমি এবং আমার পরিবার থেকে এই ডিসিশানটা নিই যে আমরা ওভারি রিমুভ করে দেবো। তো খুব সংক্ষেপে আমি 3 বছরের মেডিকেল হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আমরা যখন জুলাইয়ে গেছিলাম হার্নিয়া সার্জারির জন্যে, হার্নিয়া সার্জারি তো হয়নি, সেই সময় আমরা চেয়েছিলাম যে যখন টাকা পয়সা আছে আমরা ওভারির সার্জারি টিউমারটা রিমুভ করে দেবো এবং ওভারিটা রিমুভ করে দেবো। কিন্তু আমরা অপারেশনের ডেট পাই না, আমরা 1 মাস পর অপারেশনের ডেট পেয়েছিলাম। তো আমরা কলকাতায় ফিরে এসেছিলাম, ডাক্তারদের কাছে সব টাইম ডেট সব কিছু ঠিকঠাক করে সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কলকাতায় ফিরে এসেছিলাম। 25শে আগস্ট আমার সার্জারি ছিল, আমরা 20 আগস্টের মধ্যে আমরা ভেলোর পৌঁছে গেছিলাম এবং 22শে আগস্ট আমরা ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর আমাদের সেদিনকে সব আবার ডিটেলসে বলল যে অপারেশনে কী রিস্ক আছে না আছে, কেটে বাদ দিতে হবে কি কি জিনিসপত্র, রাখলে কি ক্ষতি, বাদ দিলে কি ক্ষতি, সবটাই ক্লিয়ার বলে দেয়। তো ডাক্তারের কথা অনুযায়ী যেটা আমরা জানতে পারি, সার্জারির অ্যামাউন্ট 2 ধরনের হয়, একটা ওপেন সার্জারি, একটা হচ্ছে মাইক্রো সার্জারি। তো ওপেন সার্জারির খরচা একটু কম আর মাইক্রো সার্জারির খরচা একটু বেশি। তো আমার সার্জারির জন্য বলেছিল ডাক্তার ওপেন সার্জারি করলে, মানে যেটা পেট কেটে করবে, তার খরচা পড়বে 70 থেকে 80 হাজার টাকা এবং মেডিসিন বিল আলাদা হবে, মেডিসিন বিলের জন্য আরও 20 হাজার টাকা এক্সট্রা ধরে রাখতে হবে। আর যদি মাইক্রো করি তাহলে পুরো 1 লাখ টাকা খরচা পড়বে এবং মেডিসিনের জন্য আবার 20 হাজার টাকা আলাদা। আচ্ছা, এই যে সার্জারির অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টের মধ্যে ওটি চার্জেস, ওয়ার্ড চার্জেস, নার্স চার্জেস, এভরিথিং, ওটির যে যাবতীয় খরচা সব কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ইভেন যে বেড ভাড়াটা আমার লাগবে, যে আমি হসপিটালে অ্যাডমিট হওয়ার পর যে বেডটা নেব ওয়ার্ডে, সেই বেড ভাড়াটাও ইনক্লুডেড। এই এই প্যাকেজের মধ্যে হসপিটালের জেনারেল বেড পাওয়া যাবে, জেনারেল ওয়ার্ড যেটা জেনারেল বেড পাওয়া যাবে, যার পার ডে খরচা হচ্ছে 1500 টাকা। এই জেনারেল বেড সম্পর্কে আমি 1500 টাকার যে জেনারেল বেড সেটা আমি তোমাদের একটু গুছিয়ে বলি। এইতে একটা রুমে 1500 টাকার যে জেনারেল বেড, পার ডে 1500 টাকা, তার একটা রুমে 6খানা বেড থাকবে, 2টো কমন টয়লেট থাকবে, 2টো কমন বাথরুম থাকবে যেখানে স্নান করা যাবে, সেটা শুধু স্নানের জন্যে, আর গিজারেরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু মাইক্রো সার্জারি চুজ করেছিলাম, যে মাইক্রো সার্জারি হলে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবো এবং কলকাতায় তাড়াতাড়ি ফিরতে পারবো, সেহেতু ডাক্তার বলেছিল তো জেনারেল বেডটাই বেস্ট অপশন, কারণ মাইক্রো সার্জারি হলে বড়জোর 1 দিন থেকে 1.5 দিন হসপিটালে রাখা হয়। তো সেই অনুযায়ী আমরা 1 লাখ টাকার কথাটাই আমরা ডান করেছিলাম, যেহেতুই আমরা রাজি হয়ে গেছিলাম। বেডের এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে আমি তোমাদের ওয়ার্ডের রুম সম্পর্কে বা এই যে জেনারেল বেড নিয়ে কথা বলছিলাম, এই সংক্রান্ত একটু ডিটেলসে কিছু কথা বলবো। শুধু যে 1500 টাকার এই যে বেডটা বললাম, যেটা জেনারেল বেড, এইটাই যে নিতে হবে, এইটাই যে কম্পালসারি, তা কিন্তু নয়। চাইলেই কিন্তু যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি আছে, তারা কিন্তু চাইলেই এসি রুম নিতে পারে, এসি কেবিন রুম নিতে পারে, তারপর চাইলে কিন্তু ডিলাক্স এসি রুমও নিতে পারে। সেই ক্ষেত্রে এই যে 1 লাখ টাকা যে আমাদের অপারেশনের একটা প্যাকেজ বলেছিল, তার থেকে টাকার অ্যামাউন্টটা আরেকটু বেড়ে যাবে, হয়তো ওই জায়গায় আরও 10-20-30 হাজার টাকা এক্সট্রা লাগতে পারে। সে ডাক্তার আমাদেরও বলেছিল যদি আমরা নিতে পারি আমরা নিয়ে নিতে পারি, কিন্তু আমরা সেভাবে সত্যি আমরা এগোতে পারিনি, কারণ আমাদের অত ক্ষমতাই নেই। তো ডাক্তার বলেছিল 1500 টাকা থেকে 10,000 টাকার ওপরে অবধি রুমের ব্যবস্থা রয়েছে, যে জেনারেল বেডের পর এসি বেড, কেবিন বেড, এসি কেবিন বেড, ডিলাক্স বেড, এরম করে পুরো রয়েছে। ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে, সে যাই হোক, ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তারপর ডাক্তার আমাদের একটা হোয়াইট স্লিপে অপারেশনের অ্যামাউন্ট, কবে ভর্তি হব, 24 তারিখে যে ভর্তি হবো সেই ডেট, কোন টাইমে ভর্তি হব, ডাক্তার নিজের সাইন টাইন এভরিথিং করে একটা স্লিপ করে আমাদের হাতে দেয়। স্লিপের পিছনে দেখলাম কিছু রুলস রয়েছে, অ্যাডমিশনের কিছু রুলস ছিল, ভিজিটিং আওয়ার্সের টাইমিং ছিল। ডাক্তারের কাছে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চলে যাই অ্যানেস্থেশিয়া ডাক্তার দেখাতে, এবং অ্যানেস্থেশিয়া ডাক্তারও আমাদের অপারেশনের জন্য পারমিশন দিয়ে দেয়। তারপর আসে 24 তারিখ, যেহেতু 25 তারিখ আমার সার্জারি ছিল, 24 তারিখ আমার অ্যাডমিট হওয়ার ডেট ছিল। তো 24 আগস্ট সকালবেলা আমরা 9টার সময় চলে যাই ISSCC বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ের 4th ফ্লোর জি ওয়েস্ট 4-এ আমাদের যেতে বলে দিয়েছিল ডাক্তার অ্যাডমিট হওয়ার জন্য। তো ওইখানে যেতেই ওনারা বলে দেয় নিচে যে পেমেন্ট কাউন্টার আছে, সেই পেমেন্ট কাউন্টারে গিয়ে পুরো টাকাটা, যে অপারেশনের যে টাকাটা ছিল 1 লাখ টাকাটা ফুল পেমেন্ট করতে হবে। তো যথারীতি নিচের কাউন্টারে গিয়ে আমরা অপারেশনের টাকাটা ফুল পেমেন্ট করি। এই ক্ষেত্রে বলে রাখি, চাইলে কিন্তু তোমরা টাকাটা
পুরো ক্যাশেও করতে পারো, চাইলে আবার এটিএম দিয়েও করতে পারো, ইউপিআই দিয়েও করতে পারো, কিন্তু যেটা করতে হবে একটা দিয়েই করতে হবে। যেমন আমাদের একটু প্রবলেম হচ্ছিলো, আমরা বলেছিলাম হাফ ক্যাশ হাফ ইউপিআই, তোরা রাজি হয়নি, বলেছিল যা করবেন পুরোটাই একইভাবে করতে হবে, নয় পুরো অনলাইন ট্রানজাকশন করুন, নয় পুরো ক্যাশ ট্রানজাকশন করুন, আমাদের বলা হয়েছিল। সব পেশেন্টরা মেডিক্লেম বা ইন্স্যুরেন্সের হেল্প নিয়ে অপারেশন করবে, সেই ক্ষেত্রে কিন্তু অন্য আলাদা কাউন্টার রয়েছে। তারপর আমরা পেমেন্ট করে সোজা চলে যাই আবার 4th ফ্লোরে। তো ওইখান থেকে আমাদের আরেকটা রুমে পাঠানো হয়, সেইখানে চলে আসে জুনিয়র ডাক্তার, যিনি ওটিতে থাকবেন। আমাদের জানায় যে উনি ওটিতে থাকবেন আমার অপারেশনের সময়। তো সে তার সাথে কিছু কথোপকথন হয় আমাদের, সে অপারেশন সংক্রান্ত ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করে, আবার ডাক্তার যেভাবে করেছিল টোটাল ডিটেলস শেয়ার করে, ইভেন ড্রয়িং করে করে আমাদের জিনিসটা বোঝায়, কোনটা রিস্ক আছে কোনটা রিস্ক নেই, কোনটাতে অসুবিধা হতে পারে কোনটাতে কি, সবটাই ডিটেলস শেয়ার করে। আমাদেরও অনেক রকম কোয়ারিজ ছিল, ওনাকে অনেক রকম প্রশ্নও আমরা করেছিলাম, যেগুলো খুব ভালোভাবে উনি গুছিয়ে উত্তরটাও দিয়ে দিয়েছিলেন। সাথে কথা বলে একটা জিনিস জানতে পারি, যেটা ডাক্তারের থেকে আমাদের জানা হয়নি, বা ডাক্তার হয়তো জানাতে ভুলে গেছে বা কিছু একটা হবে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো। তো উনি সেই সময় আমাদের জানায় যে মাইক্রো সার্জারি করছি ঠিকই, কিন্তু যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশনে আসার সময় আমার ওপেন সার্জারি করতে হতে পারে। কারণ যেহেতু আগে আমার কলকাতায় একটা বড় অপারেশন আছে, সেই ক্ষেত্রে হয় পেটের ভিতরের পজিশনটা কেমন আছে ওনারা যেহেতু জানেন না, সেহেতু যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওনারা মাইক্রো সার্জারির বদলে ওপেন সার্জারি করবে। এবং আরও কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, সেগুলো উনি সেই সময় আমাদের সাথে ডিটেলস শেয়ার করে, যে অপারেশনের সময় এরমও হয় অনেক ক্ষেত্রে যে আমাদের যে মূত্রনালী বা আমাদের মলধারে যে নালীটা আছে, সেই নালী অনেক সময় ড্যামেজ হয়ে যায়, অপারেশন জনিত কারণে কখনো ছুরি কাঁচি লেগে যায়, ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটাকে আবার রিপেয়ার করতে হয়। তার ফলে আরও কিন্তু অপারেশনের কস্ট বাড়তে হতে পারে। বা যেটা আমাকে বলেছিল যে পেশেন্টের কন্ডিশন, মানে আমার যেহেতু একটা প্রবলেম, আগে এত বড় ওটি আছে, নানা রকম কমপ্লিকেশন ছিল, তো আমাদের এটাও বলেছিল যে এরমও হতে পারে ওটির পর আমাকে আইসিইউতেও দেওয়া যেতে পারে, মানে দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে বলে দিয়েছিল যে এই বার্ষিক খরচাগুলো বাড়লে এই 1 লাখ টাকার ওপরে কিন্তু, যে 1 লাখ টাকা জমা করেছি আমরা, তার থেকে কিন্তু খরচাটা বাড়তে থাকবে, সেগুলো আমাদের আগে থেকেই জানিয়ে দেয়। আর একটা কথা উনি বলেছেন, এখনো অবধি আমার মনে আছে, উনি সবার শেষে একটা কথা বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা ভগবান নই, সুতরাং ভুল ত্রুটি আমাদের দিয়েও হতে পারে, তো সবটাই ভালো হবে আশা করছি, কিন্তু ভুল ত্রুটি আমাদের দিয়েও হতে পারে, এটা একটা কথা বলেছিল। তারপর আমাদের দিয়ে নানা রকম পেপারসে উনি সাইন করাবার পর এই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায়। তো বলতে ভুলে যাচ্ছিলাম, যেটা মেন পয়েন্ট, তো উনি সেই সময় আমাদের বলেছিল আমরা কোনো ব্লাড ডোনার এনেছি কিনা। তো এটা শুনে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ আমাকে আগে কখনো কোনো ডাক্তার জানায়নি, কোনো ইনফরমেশনই ছিল না যে আমাকে ব্লাড ডোনার নিয়ে আসতে হবে। তো আমি সঙ্গে সঙ্গেই বলি যে আমাদের তো কোনোভাবেই ইনফর্ম করা হয়নি বা জানানো হয়নি যে ব্লাড ডোনার লাগবে। বলছে না, অনেক ক্ষেত্রে ব্লাড ডোনার লাগে, তাহলে আমাদের তো জানানোই হয়নি। তারপর আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার হাজব্যান্ড রয়েছে, আমার যদি ব্লাড লাগে সেক্ষেত্রে আমার হাজব্যান্ড দিয়ে দেবে। তখন জিজ্ঞাসা করেছিল আমার হাজব্যান্ডের সুগার প্রেশার আছে কিনা, আমি বললাম না, কিছু নেই। তো বলে ঠিক আছে, যদি দরকার পড়ে, সব সময় দরকার লাগে না, অনেক সময় কিছু রেয়ার প্রবলেম হয়ে যায়, তখন আমাদের ব্লাড ডোনার লেগে থাকে। ডাক্তারের সাথে সমস্ত রকম কথা হয়ে যাওয়ার পর, সমস্ত রকম কোয়ারিজ যখন আমাদের ক্লিয়ার হয়ে যায়, আমরা চলে যাই অ্যাডমিশন প্রসিডিওরের দিকে। তো অ্যাডমিশন প্রসিডিওরটা টোটালি ওয়ার্ডের যে সিস্টার দিদিরা আছে তারাই অ্যাসিস্ট করে, যেটা দেখলাম। একটা ছোট্ট ফর্ম ফিল আপ করা হয়, যে ফর্ম ফিল আপটা ইয়েস নো দিয়েই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যায়। ফর্ম ফিল আপটা অবশ্য পেশেন্ট পার্টি বা পেশেন্টকে করতে হয় না, টোটালটাই সিস্টার দিদিরা করে থাকে। এখানে একটা কথা বলে রাখি, ভাষাগতর একটা বিশাল সমস্যা আছে, কিন্তু ডাক্তাররা কিন্তু যথেষ্ট বাংলা এবং হিন্দি ভাষা অবগত হয়ে গেছে, অনেক ডাক্তাররা বাংলা হিন্দি ভাষা বলতেও পারে, আর যারা বলতে পারে না তারা বুঝতেও পারে,
কিন্তু এখনও অবধি নার্স বা যে আরও যে সিকিউরিটি দাদা বা আরও যে স্টাফরা আছে তারা কিন্তু বাংলা হিন্দিতে এখনও অতটা অবগত নয়, মানে অনেকেই বুঝতেই পারে না। সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। যেমন আমি যে সিস্টার দিদিটার হাতে পড়েছিলাম, মানে যে সিস্টার দিদি আমার ফর্ম ফিল আপটা করছিল, না সে হিন্দি পারে না সে বাংলা পারে, টোটালটাই সে ইংলিশটাই ভালো বুঝতে পারে, মানে ইংলিশটাই সে জানে, সে একজন তামিলভাষী, সেটা ভালো করেই বুঝতে পেরেছিলাম। তো এইখানে আরেকটা জিনিস যেটা ম্যান্ডেটারি ছিল অ্যাডমিশনের প্রসিডিওরে, সেটা হচ্ছে আমি কোনো ফিমেল অ্যাটেন্ডার নিয়ে গেছি কিনা এটাই আগে জানতে চেয়েছিল। তো ফিমেল অ্যাটেন্ডার মানে একটু তোমাদের ক্লিয়ার বুঝিয়ে নিই। ফিমেল অ্যাটেন্ডার মানে আমাদের চলতি বাংলা ভাষা যাকে বলে আয়ামাসি, পরিষ্কার কথা। হসপিটালে অ্যাডমিট হতে গেলে একজন রাত্রে থাকার জন্য একজন ফিমেল অ্যাটেন্ডার অতি অবশ্যই প্রয়োজন। সে পেশেন্ট মেল হোক আর ফিমেল, ছেলে হোক আর পেশেন্ট মেয়ে হোক, কিন্তু অ্যাটেন্ডের যে যে রাতে থাকবে, যে অ্যাটেন্ডার থাকবে, সে কিন্তু ফিমেল হওয়া, সে কিন্তু মহিলা হওয়াই চাই। এটাই হচ্ছে মানে হসপিটালের নিয়ম। কারণ হসপিটালের নিরাপত্তার কারণে রাত্রিবেলা হসপিটালে কোনো মেল পার্সন, কোনো ছেলেদের হসপিটালে অ্যালাউ করা হয় না। রাত 9টার পর হসপিটাল থেকে ছেলেদের মানে বের করে দেওয়া হয়। হসপিটাল ক্লোজ মানে যে কোনো মেল পার্সন পেশেন্টের সাথে যারা থাকে বা পেশেন্টের সাথে যারা আছে তাদের কিন্তু বের করে দেওয়া হয়, তাদের এখানে একমাত্র ফিমেল পার্সনই পেশেন্টের সাথে থাকতে পারবে। ধরো কোনো পেশেন্ট পার্টির সাথে ফিমেল পার্সন যায়নি, তা বলে কি অপারেশন হবে না? তা কিন্তু নয়। ওই সিস্টার দিদিগুলোকে বলে দিলে ওই হসপিটালে দীর্ঘদিন ধরে যারা ফিমেল অ্যাটেন্ডেন্টের কাজ করছে তাদের সাথে কথা বলে দেয়, রাত 8টা থেকে সকাল 8টা, এই 12 ঘন্টার ডিউটির জন্য 400 থেকে 450 টাকা নেয় এবং ক্যাশ টাকা তাদের হাতে সকালবেলা দিয়ে দিতে হয়। এর সাথে হসপিটালের কোনো সম্পর্ক নেই, এটা টোটাল আলাদা খরচ। চাইলে কিন্তু দিনের বেলাও মানে অ্যাটেন্ডেন্ট রাখা যেতে পারে, সেটা যার যেমন ক্ষমতা সে রাখতে পারবে, কিন্তু প্রয়োজন হয় না। সত্যি কথা বলতে কি, হসপিটালের নার্সরা এতই কেয়ারিং, দিনের বেলা সবটাই পেশেন্টকে নার্সরাই করে দেয়, তার জন্যে আর রাখতে লাগে না। রাতের জন্যেও কিন্তু খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু যদি ওটি হয়, সেই পেশেন্টের হয়তো রাতে একটু জল তেষ্টা পেলো বা বাথরুমে যাবে বা ইমার্জেন্সি কিছু মেডিসিন লাগবে, তার জন্যেই রাখা, আর কিছু নয়। মাত্র একদিনই পেশেন্ট পার্টির সাথে যে মেল পার্সন যায় তাকে থাকার অনুমতি দেওয়া হয়, সেটা হচ্ছে ওটির দিন রাত্রে বা ওটির আগের দিন, যদি মর্নিংয়ে ওটি হয় তার আগের দিন রাতে থাকার পারমিশন দেয়, যেহেতু ইমার্জেন্সি কিছু যদি দরকার পড়ে। তাও একটা কাগজ ওরা লিখে দেয় বিশেষ পারমিশন দিয়ে, তাও ওয়ার্ডে থাকতে পারবে না, ওয়ার্ডের বাইরে যেইখানে ধরো সিঁড়ি এবং লিফটের জায়গা, যে সিঁড়ি এবং লিফটের যে প্যাসেজ, যে ছোটো প্যাসেজটা, সেইখানেই থাকতে পারবে, ওয়ার্ডের ভিতরে থাকতে পারবে না। হসপিটাল ওপেন হওয়ার থেকে হসপিটাল বন্ধ হওয়া পর্যন্ত কিন্তু মেল পার্সন পেশেন্টের সাথে থাকতে পারবে। পেশেন্টের সাথে যে মেল পার্সন এসেছে, মানে তার হাজব্যান্ড হোক, তার বাবা হোক, তার ভাই হোক, যেই হোক, সে কিন্তু থাকতে পারবে। যেমন আমার সাথে আমার হাজব্যান্ড সকাল 9টা থেকে, সকাল 9টা না, যখনই হসপিটাল ওপেন হচ্ছে তখন থেকে কিন্তু রাত 9টা অবধি আমার সাথেই থাকতে পারতো, কিন্তু রাত্রিবেলা আমার মা থাকতো, ওকে বেরিয়ে যেতে হতো। এরম একটা হসপিটালের নিয়ম, সেটা হসপিটালের নিরাপত্তার কারণেই এই নিয়ম। তো যাই হোক, এবার বলি যে ফর্ম ফিল আপটা বেশিরভাগটা হচ্ছে ইয়েস নো দিয়ে কমপ্লিট করা যায়। যেমন ধরো ম্যারিড কি আনম্যারিড, নেক্সট ইস্যু নেব কি না, মেডিকেল হিস্ট্রি কী আছে, পাস্ট মেডিকেল হিস্ট্রি, আগে কোনো সার্জারি হয়েছে কি না, কী মেডিসিন খেতে হয়, প্রেশার সুগার আছে কি না, কোনো কিছুতে অ্যালার্জি কি না, এইসব নিয়ে একটা ওই ফর্মটা থাকে। ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডের হাতে দুটো ভিজিটারের কার্ড দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে এই কার্ড নিয়েই ওয়ার্ডে আসা যেতে পারবে, নাহলে ওয়ার্ডে কিন্তু আসার অনুমতি পাবে না। আর আমার হাতে একটা রিস্টব্যান্ড পরিয়ে দেওয়া হয়, যে রিস্টব্যান্ডের ওপর লেখা থাকে আমার নাম, আমার পেশেন্ট আইডি কার্ড নাম্বার, আমার বয়স, আমার ইউনিট, যে ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছি, OG2, যে OG2 ডিপার্টমেন্টের নাম্বার এবং আমার ডাক্তারের নাম্বার দিয়ে আমার মনমার একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়। মনমার আমি অ্যাডমিট হয়ে গেলাম। তারপর আমার হাজব্যান্ডকে জানানো হয় যে ডেলি ইউজের যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো যেন হসপিটালে দিয়ে যাওয়া হয়। আমার যে ডেলি ইউজের, যেমন ধরো সাবান,
তেল, শ্যাম্পু, মাজন, ক্রিম, টাওয়াল, নাইটি যাবতীয় যেগুলো লাগে, এবং বলে দেওয়া হয় যে দুপুরে লাঞ্চটা দিয়ে যাওয়ার জন্যে, এবং বিকাল 5:30টার আগে আমাকে রাতে ডিনারটাও কমপ্লিট করে নিতে হবে। হসপিটাল থেকে কোনো কিন্তু খাবার দাবার, কোনো মিল দেওয়ার ব্যবস্থা নেই টোটালি। নয় বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে হবে, নয় কোনো হোটেল থেকে কিনে খাওয়াতে, মানে পেশেন্টকে খাওয়াতে হবে, নয় হসপিটালের নিচে যে ক্যান্টিন আছে সেইখান থেকে খাবার কিনে পেশেন্টকে খাওয়াতে হবে। তো হসপিটাল থেকে কোনো মিল দেওয়া হয় না। তারপর আমাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়া হয়। ট্রিটমেন্ট রুমে আমাকে ওটির যে টিমটা, সেই টিমের পুরো ডাক্তাররা আমার সাথে দেখা করে, একবার চেক করে, এবং তারপর আমার অপারেশন এরিয়াগুলোকে ক্লিন করে দেওয়া হয়। ক্লিন করে আমাকে আবার বেডে পাঠিয়ে দেওয়া হয়। তো বেডে যাওয়ার পর আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো ডাক্তার আমাদের আগেই বলে দিয়েছিল, ওটির ডাক্তাররা, যাতে শরীরে কোনো ইনফেকশান না হয় সেই জন্যে ওরা ওটির আগে থেকেই অ্যান্টিবায়োটিক চালু করবে। ওটির আগের দিন একটা অ্যান্টিবায়োটিক চলবে, ওটির দিন একটা অ্যান্টিবায়োটিক চলবে, এবং যদি সব ঠিক থাকে তাহলে ভালো, আর যদি প্রবলেম হয় তাহলে ওটির পরের দিনও একটা অ্যান্টিবায়োটিক চলবে। তো বেডে যেতেই আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছিল একটা ইঞ্জেকশান আমার বাঁ হাতে। মারাত্মক পেন, 2 ঘন্টা আমার যন্ত্রণা হয়েছিল, সারা গা যেন জ্বলে যাচ্ছিল, পুরো এত গরম হয়ে গেছিলো সারা গা। তো ওটির আগের দিন এইভাবেই টেনশন নিয়ে চললো। 5:30টার পর আমাকে আর কোনো খাবার খেতে দেওয়া হয়নি। রাত 12টার পর থেকে তো কোনো লিকুইডও দেওয়া হয়নি, জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি যতক্ষণ না অপারেশন হয়েছিল। আর রাত্রিবেলা ওই 24 তারিখ রাত্রিবেলা মা ছিল, যেহেতু বললাম লেডি অ্যাটেন্ডার হিসেবে আমি মাকে নিয়ে গেছিলাম, তো মা ছিল। লেডি যারা অ্যাটেন্ডার হিসেবে থাকে তাদের জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা থাকে না যে রাতে একটু শোবে। একটা শুধু চেয়ার দিয়ে দেওয়া হয়, মানে ওই বেডের পাশে একটা চেয়ার, ওই চেয়ারে বসে থাকা তো অসম্ভব ব্যাপার, মানে অতক্ষণ বসে থাকা। আমার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, তো আমি মাকে বলেই দিয়েছিলাম যে তুমি হোটেল থেকে কিছু নিয়ে এসো যাতে মেঝেতে পেতে শুতে পারো। তো সেইভাবেই মা কাটিয়েছিল। চলো এবার ওটির দিন সকালের কথায় আসা যাক। সকাল 5টার মধ্যে ঘুম থেকে তুলে দেয়, এবং তুলে বলে কি একদম ক্লিন করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নিতে, এবং তারপর যথারীতি প্রত্যেকটা হসপিটালের পেশেন্টদের জন্য একটা আলাদা ইউনিফর্ম থাকে, আলাদা ড্রেস থাকে, সেই ড্রেসটা আমাকে পরিয়ে দেয়। পরিয়ে দিয়ে তারপর বলে একদম রেডি হয়ে নিতে, চুল টুল বেঁধে গুটিয়ে মানে বেনুনি, দুপারে বেনুনি করে চুল গুটিয়ে নিতে বলে। যেহেতু সেদিনকে আর কিছু খাওয়া যাবে না, সকাল 9টা থেকে আমার সেলাইন স্টার্ট হয়ে যায়, আমার ডিপ চড়ে সেলাইন স্টার্ট হয়ে যায়। আমার যেহেতু 1টা থেকে 12:30টার মধ্যে বলেছিল ওটি হবে, সেহেতু আমার একটা সকাল থেকে প্রিপারেশন ওরা স্টার্ট করে দেয়। এর মধ্যে একটা কথা না বললেই নয়, ওটি বড় হোক বা ছোট হোক, পেশেন্ট এবং পেশেন্ট পার্টির কাছে কিন্তু এটা একটা মানসিক অশান্তি যাকে বলে, ভিতরে একটা আলাদা টেনশন, ভয়। এই ভয় এবং মানসিক টেনশন থেকে একটু মনকে শান্ত করে দেওয়ার জন্যে হসপিটাল থেকে বারবার পেশেন্টের কাছে সিস্টাররা এসে প্রেয়ার করে। মানে এইটা একদমই অভিনব একটা জিনিস দেখলাম। সেই সকাল থেকে মর্নিং থেকে শুরু হয়ে গেছিলো, বারবার প্রেয়ার করা হচ্ছিল। যেসব পেশেন্টদের ওটি হবে তাদের কাছে চলে যাচ্ছিল নার্স বা সিস্টার দিদিরা, গিয়ে তাদের মাথায় হাত দিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে প্রেয়ার করছিল, প্রভু যিশুর কাছে নানা রকম প্রার্থনা করছিল। যে বাংলায় বোঝে তাকে বাংলায়, যে হিন্দি, যে ইংলিশে বোঝে তাকে ইংলিশে প্রার্থনা করা হচ্ছিল। এত ভালো লাগছিল বলার মতো না, কোথাও যেন মনটা একটু শান্তি হচ্ছিল। তারপর দেখলাম কিছুক্ষণ পর একজন বাইরে থেকে একজন দিদি আসলেন, হাতে ক্রসের মালা ঠালা ঝুলছে, সেও এসে প্রত্যেকটা পেশেন্টকে আলাদা করে প্রার্থনা করলো, তাদের নাম, তার পরিবারের নাম দিয়ে প্রার্থনা করে দিল, যেগুলো সত্যিই ভীষণ, কোনো একটা জায়গায় মন ভীষণ শান্ত হয়ে যাচ্ছিলো যে না, হয়তো সব ঠিক হবে, ভয় পাওয়ার কিছু নেই, এরম একটা ব্যাপার। আমার যে টাইমিংটা ছিল 12:30 থেকে 1টা, আমার ওই টাইমে ওটি হয়নি। তার মানে একটু প্রবলেম হয়েছিল ওটিতে, একটা পেশেন্ট একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো, সেহেতু আমার ওটির টাইমিং হয়ে গেল 3:30। 3:30 নাগাদ ওরা আমাকে একদম রেডি করে নিল। আমার পেটের ওপর থেকে, মানে ঠিক বুকের নিচ থেকে থায়ের নিচ অবধি, পুরো একদম হাঁটু অবধি পুরো বেটাডিন লাগিয়ে দিল, পুরো শরীরে বেটাডিন লাগিয়ে দিয়ে দুটো বড় বড় মোজা পরিয়ে দেওয়া হলো আমার পায়ে, সিনথেটিকের দুটো বড় বড় মোজা, যে মোজাগুলো সাইজ প্রায় হাঁটুর ওপরে, থাই অবধি চলে আসছিলো। পরিয়ে মনমাট বেডে রেডি করে আবার প্রার্থনা করলো, বেডে শুয়ে দুটো নার্স মিলে আবার আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে প্রার্থনা করে বেডে শুইয়ে দিল। তারপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়ার পর ওই বারবার নানা রকম
সিস্টার দিদিরা আসছিল, জুনিয়র আরএমওরা আসছিলো, নার্সরা আসছিলো, এসব বারবার জিজ্ঞাসা করছিল কনফার্ম হওয়ার জন্যে আমার নাম কি, আমার আইডি কার্ড কি, বারবার দেখছিল আদৌ আমার কি অপারেশন হচ্ছে সেটা আমি জানি কি না, বারবার এসে জিজ্ঞাসা করছিল, বলো তো তোমার কি অপারেশন হচ্ছে, বলো তো কি হবে, এইসব এরমভাবে জিজ্ঞাসা করছিল। তো যেহেতু অপারেশন থিয়েটারটা গাইনো ডিপার্টমেন্ট, তো একদিকে লেবার রুম ছিল, একদিকে সিজার রুম ছিল, আর একদিকে ছিল মানে যেদিকে শুধু এই সিস্ট, ওভারি সিস্ট, টিউমার, ইউট্রাস, তারপর ওভারির যে অপারেশনগুলো এই সাইডে পরপর হচ্ছে, আর এই দিকের সব হচ্ছে ওই বেবি, ছোট ছোট বেবি হচ্ছে। মানে মানে আমাকে প্রথমে যখন ভিতরে এন্টার করে আমাকে কিছুক্ষণ এক জায়গায় রেখেছিল ওই কিছু কথা জিজ্ঞাসা করার জন্য। আর আমি এক সাইডে দেখতে পাচ্ছি ছোট ছোট বেবিরা, নিউবর্ন বেবিরা হয়েছে, ডাক্তার তাদের ধরে ধরে তাদের ফ্যামিলিকে দেখাচ্ছে, এরম একটা এত বড় অপারেশন থিয়েটার, শুধু গাইনো ডিপার্টমেন্ট এত বড় একটা অপারেশন থিয়েটার কিন্তু আমি সত্যি কখনো দেখিনি। বিশাল বড় এরিয়া নিয়ে শুধু গাইনো ডিপার্টমেন্টের একটা অপারেশন থিয়েটার। মানে আমাকে যখন ভিতরে নিয়ে যাচ্ছে আমি দেখছি, যাচ্ছি তো যাচ্ছি, আমি শুধু সিলিংটা দেখতে পাচ্ছি পুরো সেন্ট্রাল এসি, আর কিছু দেখতে পাচ্ছিলাম না। পুরো যেহেতু এভাবে শুয়ে আছি, পুরো মাস্ক ফাক্স পরানো, পুরো আমাকে বেঁধে দেওয়া হয়েছিল বেডের সাথে, তো আমি শুধু দেখতে পাচ্ছি আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর ওটি রুমে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ কথা বলার পর ওই লোকাল অ্যানেস্থেশিয়া দিতেই আমার সেন্সলেস হয়ে গেলাম আমি। তারপর যেটুকু আমার হাজব্যান্ডের কাছে জানতে পেরেছি, ওরা প্রতিনিয়ত অপারেশনের আপডেট আমার হাজব্যান্ডের ফোনে মেসেজের মাধ্যমে আসতে থেকেছে। আমার অপারেশন কটায় শুরু হয়েছে, মিডিল অপারেশন টাইম, মিড অপারেশন যে টাইমটা, তারপর প্রসেস চলছে সেই টাইমটা, অপারেশন শেষ হয়েছে যে টাইমটা, বেডে দেওয়ার আগের মুহূর্তের টাইমটা, সবটাই আমার হাজব্যান্ডের ফোনের মেসেজের মাধ্যমে ওরা কিন্তু বারবার ইনফর্ম করতে থেকেছে। আমার হাজব্যান্ড অবশ্য ওটির বাইরে ছিল তাও। এর মাঝখানে যেটা আমার প্রবলেম হয়ে গেছিলো, যেটা নিয়ে ওরা সব থেকে বেশি ভয় পাচ্ছিল, ওটি করতে গিয়ে একটা সমস্যা হয়, আমার আর মাইক্রো সার্জারি করা যায়নি। পেটের কন্ডিশন নাকি এত খারাপ ছিল, যেহেতু আমার আগে একটা অপারেশন আছে, কোনো মতেই দূরবীনটা, যে মাইক্রো সার্জারির দূরবীনটা ভিতরে ঢুকতে চাইছিল না, মানে ক্যামেরাটা ঢুকতে চাইছিল না। সেই ক্ষেত্রে মাইক্রো সার্জারির জন্য আমার পেট পুরো কাটাকাটি হয়েছিল, কিন্তু মাইক্রো সার্জারি করা যায়নি বলে সেইগুলো স্টিচ করা হয়। আমার হাজব্যান্ডের কাছে পারমিশন নিয়ে আবার ডাক্তার ওপেন সার্জারি করে, পুরো ওপেন সার্জারি করেছে, নিচটা পুরো আবার কেটেছে। আমার পেটের এই জায়গাটায় 9খানা স্টিচ, যেখান দিয়ে ক্যামেরা ঢোকা পাচ্ছিল সেটা 9খানা স্টিচ, এই নিচের দুখার জায়গায় দুটো দুটো করে 4টে স্টিচ, এই দিকে 2টো স্টিচ, আর তারপরে ওপেন সার্জারির জন্য একদম যে সিজারিয়ান পজিশনটা আছে নিচে, সেটা পুরো লম্বা করে এই মাথা থেকে ও মাথা পুরো চেরা। মানে এতগুলো সেলাই হয়েছে আমার, মানে এরম একটা অবস্থা। 2টো সার্জারি করারই যেহেতু চেষ্টা করেছিল। তারপর যথারীতি 8:30টার পর আমাকে বেডে দেওয়া হয়, তারপর একটু একটু করে রিকভারি। তারপরের দিন ডাক্তার ডিসিশন নেয় যে আমাকে একদিন পরই ছেড়ে দেওয়া হবে। মানে আমি 26 তারিখটা হসপিটালে ছিলাম এবং 27 তারিখে ওরা মর্নিংয়ে ডিসিশন নেয় আমাকে ছেড়ে দেওয়া হবে। যেহেতু অপারেশানে আমার এত হাই রিস্ক ছিল, অপারেশনটা এত ক্রিটিক্যাল ছিল, কিন্তু আমার রিকভারি রেটটাও খুব ভালো ছিল। তো ডাক্তাররা ডিসিশন নেয় যে আমাকে ছেড়ে দেবে। তো আমার হাজব্যান্ড এসে আমার হাজব্যান্ড প্রথমে আপত্তি করে যে না, এত কম সময়ে এত বড় সার্জারি হয়েছে, আমি হোটেলে নিয়ে যাবো না, ও হসপিটালেই থাকুক কিছুদিন। তো ডাক্তার বারবার বোঝায় যে ওর এখন সুস্থ আছে, এখানে আরও অনেক ধরনের পেশেন্ট আছে যারা অনেক রকম ইনফেক্টেড, সেখান থেকে যদি ইনফেকশন একবার চলে আসে তাহলে ওকে আবার অসুস্থ হয়ে পড়বে। সেই ক্ষেত্রে আপনারা ওকে হোটেল বা লজে নিয়ে যান, যে মেডিসিনটা ও এইখানে খাবে সেই মেডিসিনটা ও মানে হোটেলে গিয়েও খাবে, একই মেডিসিন। অসুবিধা হলে ইমার্জেন্সিতে চলে আসবেন, অসুবিধা হলে একটা ফোন করবেন, সবটাই হয়ে যাবে, কিন্তু ওকে নিয়ে যান। তারপরেও আমরা ডিসিশন নিতে পারছিলাম না, তো আমাদের 12টা অবধি টাইম দিয়েছিল যে 12টার মধ্যে ডিসিশন নিয়ে নাও, নাহলে কিন্তু একদিনের বেড ভাড়া আবার বেড়ে যাবে। আর ডাক্তার বারবার বোঝাচ্ছিল যে অযথা রেখে বেড ভাড়া বাড়িয়ে কোনো লাভ নেই, হোটেল নিয়ে যাও, পেশেন্ট তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। তারপর আমরা ডিসিশন নিই 12টার আগেই ডিসিশন নিই যে না ঠিক আছে এবার চলে যা, তাহলে ডাক্তার যখন এত করে বলছে ডিসচার্জ নিয়ে নেবো। তো ডাক্তার আমাদের জানিয়ে দেয় যে 7 দিন পর আসলে স্টিচ কেটে দেবে এবং তারপরের দিনই আমি কলকাতায় রওনা হতে পারবো। তো তারপর আমাদের এবার ডিসচার্জ প্রসিডিওর শুরু হয়ে যায়। ডিসচার্জ সামারি আমাদের হাতে দেওয়া হয়, কিন্তু কিছু ওই টাকার রিফান্ডের কিছু সমস্যার জন্যে
মেডিসিন কিছু রিফান্ড করতে হয়েছে। তারপর যেহেতু আমার মাইক্রো হয়নি, আমার ওপেন হয়েছে, সেহেতু টাকা পয়সারও কিছু রিফান্ডের ব্যাপার ছিল। সেসব প্রসিডিওর কমপ্লিট করতে করতে প্রায় 3টে বেজে যায়। তো 3টের পর যথারীতি আমার ডিসচার্জ হয়। মানে ওই ওই যে কথাটা ভাবলেও আমার এখন কষ্ট হয়। ইভেন অপারেশনের পরেও ওরা যা করেছিল, অপারেশনের পর আমার 8:30টায় আমাকে অপারেশনের পর বেডে দিয়েছিল। সকাল 5টার মধ্যে ওরা আমাকে তুলে আমার ক্যাথিটার খুলে দেয়, খুলে দিয়ে আমাকে উঠিয়ে বসিয়ে দেয় ওই অবস্থায়, অত বড় সার্জারি অবস্থায় বসিয়ে দিয়ে আমার পুরো যেটা হয়, ওরা পুরো বডি ক্লিন করে, চারিদিক ভালো করে স্পঞ্জ করে দেয় এবং বলে যে এবার থেকে টয়লেট গিয়ে করতে হবে। আমার মাকে বলে দেয় পেশেন্টকে নিয়ে টয়লেট করাতে হবে এবং প্রতি ঘন্টায় কত করে টয়লেট করছে সেটা মেজারমেন্ট মাগে মেপে বলতে হবে। এবং অপারেশনের পরের দিনই ঘন্টা পরেই আমাকে যথারীতি 12 ঘন্টাও হয়নি আমাকে কিন্তু হাঁটাতে শুরু করে দেয়। মানে যে কী কষ্ট এখনও ভাবলে আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সুতরাং ডিসচার্জও সেম এক। আমার হাজব্যান্ড বলে একটা হুইল চেয়ার অন্তত দিন, ওরা দিতে রাজি হয় না, বলছে না হাঁটিয়ে নিয়ে যান, নিচে নামলে তো নিচ থেকে গাড়ি নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, কিছু অসুবিধা হবে না, ওকে নিয়ে যান। তো এদিকে লিফটের মাত্র 2টো লিফট, ওই আইএসসিসি বিল্ডিংয়ে 2টো লিফট, একটা লিফট কাজ করছিল না, একটা লিফটই কাজ করছে। অত পেশেন্ট ওই একটা লিফটে ওঠানামা করছে। আমি প্রায় 45 মিনিট বোকার মতো দাঁড়িয়েছিলাম লিফটের জন্যে। মানে ঘামে ঘাম ছুটে গেছে। লিফটের মানে জায়গাই হচ্ছে না, লিফট পুরো ভরে ওপর থেকে নামছে, মানে আর মানে নিচ থেকে উঠছে ভরে, নামছেও মানে একদম লিফটে পেশেন্ট ভরে, তার মধ্যে স্ট্রেচার হুইল চেয়ার সব ওর মধ্যে। অনেক কষ্ট করে লিফটে মানে রিকোয়েস্ট করে করে লিফটে করে নিচে নামি। নিচ থেকে একটু আইএসসিসি বিল্ডিং থেকে ওই ঢালটা থেকে নিচে নামতেই একদম ওই যে প্যাসেজটা রয়েছে ইমার্জেন্সি আইএসসিসি মাঝখানে যে রাস্তাগুলো, সেখান থেকে একটা আমার হাজব্যান্ড গাড়ি বুক করে, অটো নিয়ে নিই, কারণ অটোগুলো এখানকার একটু উঁচু হয়, খুব মানে জার্কিং হয়, রাস্তাগুলো ভালো না। তো আমরা একটা 4 হুইলার নিয়েছিলাম, 4 চাকা। আমার হসপিটাল থেকে আমার হোটেলের দূরত্ব মাত্র 2 মিনিটের। আমার 4 চাকা চেয়েছিল 500 টাকা, অনেক রিকোয়েস্ট করে 350 টাকায় রাজি করেছিলাম। এই হচ্ছে ওভারঅল আমার হসপিটালের অভিজ্ঞতা। যদি বলো যে অপারেশন নিয়ে অভিজ্ঞতা, তাহলে আমি বলবো 10/10। আমার খুব ভালো একটা অভিজ্ঞতা অপারেশন নিয়ে। হ্যাঁ, আমি আগে অনেক কমপ্লেন করেছি ওপিডি নিয়ে বা কিছু স্টাফদের ব্যবহার নিয়ে, অনেক রকম ভিডিওতে কমপ্লেন করেছি, কিন্তু অপারেশন সংক্রান্ত আমার কিন্তু কোনো কমপ্লেন নেই। যেমন ডাক্তারদের ব্যবহার, যেমন ডাক্তাররা কেয়ারিং, সেরম নার্স সিস্টার দিদিদের কেয়ারিং। হসপিটাল এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হসপিটাল কোনা কোনা একদম মানে পরিষ্কার, ঝাঁ চকচকে। বাথরুম বলো, টয়লেট বলো, সব সময় ক্লিন করে দিচ্ছে, এত হাইজিন মেনটেন করে। পুরো স্যানিটাইজার স্প্রে দিয়ে দিয়ে পুরো রুম একটা একটা আলাদা মেশিন দিয়ে দিয়ে পুরো রুম স্যানিটাইজ করা হচ্ছে। তারপর প্রত্যেকটা দেয়ালে তো স্যানিটাইজারের কিট লাগানো রয়েছে। মানে এরম একটা হাইজিন মেনটেন করেই কিন্তু ওরা ট্রিটমেন্টটা দেয়। প্রত্যেকটা নার্স ভীষণ কেয়ারিং, মানে পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে কোনো কাজই করতে হয় না পেশেন্টের জন্য, সবটাই কিন্তু তার ইউরিনটাও কিন্তু নার্সরাই ফেলে দেয়। যদি ক্যাথিটার থেকে যে ইউরিনটা, সেটাও কিন্তু নার্স এসেই ফেলে দেয়, এতটাই কেয়ারিং। তো যাই হোক, ওভারঅল আমার অভিজ্ঞতা হচ্ছে এইটুকুই। আমি আমার অভিজ্ঞতা দিয়ে জেনেছি, যেটুকু দেখেছি, যেটুকু মনে হয়েছে অপারেশন সংক্রান্ত ইম্পর্টেন্ট কিছু কথা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আরেকটা ভিডিওতে অপারেশনের খরচ সম্পর্কে আমি ডিটেলসটা শেয়ার করব, কতটা খরচ লেগেছে বা কতটা রিফান্ড হয়েছে, কি হয়েছে না হয়েছে, সবটাই শেয়ার করব। আর এটা তো আমার মানে গাইনি ডিপার্টমেন্টের সার্জারি নিয়ে আমি ভিডিও শেয়ার করলাম। আগামী দিন খুব কাছেই চলে আসছে, আর 3 মাস পর আমার আবার সার্জিক্যাল ডিপার্টমেন্টে ওটি হবে, আমার হার্নিয়া ওটি। তখন আমি সার্জিক্যাল ডিপার্টমেন্ট নিয়েই ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করব, সেটা আবার রানীপেটে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার জন্য প্রার্থনা করো। চলো আজকের মতো আসি।